এবার ইসরায়েল ইউএসএ যখন যৌথভাবে ইরানে হামলা করে বসলো, তখন অনেক বিশ্লেষকই ভেবেছিলেন এবার বোধহয় ইরান শেষ মানে অর্থনীতি ভেঙে পড়বে। কিন্তু তা তো হয়নি, উল্টো বেশ ভালোভাবে ঠেকিয়েও দিয়েছে হামলা, এমনকি নিজেরাও চালিয়েছে ভালো রকম আক্রমণ। তবে জীবিকা ও টিকে থাকার লড়াইয়ে ধীরে ধীরে বিপর্যস্ত হয়ে পড়ছেন দেশটির প্রায় ২০ কোটি মানুষ। কিন্তু তারপরেও কিভাবে বহাল তবিয়তে আছে ইরান? আল জাজিরার বিশ্লেষণ বলছে, আমেরিকার সাথে টানা ৫ মাসের যুদ্ধের পরও ইরানের অর্থনীতি এখনও টিকে আছে। প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ ইরানে রয়েছে ৯ কোটি ২০ লাখেরও বেশি মানুষ। বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক হলেও দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে দেশটি। তখন থেকেই তারা স্বনির্ভরতার ওপর জোর দিয়ে গড়ে তুলেছে তুলনামূলকভাবে বহুমুখী অভ্যন্তরীণ অর্থনীতি। তেল খাতের পাশাপাশি কৃষি, উৎপাদন শিল্প ও সেবা খাতের বিকাশ, অনানুষ্ঠানিক শ্রম বাজার, সীমান্ত বাণিজ্য, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রির নানা পদ্ধতি ইরানের অর্থনীতিকে এখনও সচল রাখতে সাহায্য করছে। তবে এর মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ১ দশকেরও বেশি সময় ধরে কঠোর নিষেধাজ্ঞা, গত বছরের জুন থেকে শুরু হওয়া ২টি যুদ্ধ, দেশব্যাপী বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যু এবং একাধিকবার ইন্টারনেট বন্ধ থাকার কারণে মানুষের আয়, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। তাহলে তারা টিকে আছে কিভাবে? এর একটা ব্যাখ্যা দিয়েছেন মার্কিন কুইন্সি ইনস্টিটিউটের নন রেসিডেন্ট ফেলো এবং ব্র্যান্ডিস ইউনিভার্সিটির গবেষক হাদি কাহালজাদে। এই ওয়েলফেয়ার ইকোনমিস্ট বলছেন, অর্থনীতির প্রকৃত ধস বলতে তিনি বোঝেন এমন পরিস্থিতি যখন দেশে দুর্ভিক্ষ দেখা দেয় এবং সরকার কর্মচারীদের বেতন ও মৌলিক সেবা দিতে ব্যর্থ হয়। সেই অর্থে ইরানের অর্থনীতি এখনও ধসে পড়েনি। কাহালজাদে আল জাজিরাকে বলেন, যুদ্ধ, অবরোধ ও নিষেধাজ্ঞার সম্মিলিত প্রভাব যতই কষ্টদায়ক হোক, এতে অদূর ভবিষ্যতে অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে বলে আমি মনে করি না। তবে এই পরিস্থিতিতে মূল্যস্ফীতি প্রায় ৯০% পৌঁছেছে। বিশ্বের সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতির দেশগুলোর একটি হয়ে উঠেছে ইরান। গত ১ বছরে মাংস, ডিম, রান্নার তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ৩ গুণেরও বেশি বেড়েছে, অথচ সেই হারে বাড়েনি মজুরি। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মান ধারাবাহিকভাবে কমছে। আর ইউএসএ ইসরায়েলের যুদ্ধ শুরু করার পর হরমুজ প্রণালী বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে আমদানিও। কাহালজাদেহ বলেন, অর্থনৈতিক ধাক্কাগুলো মূলত মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে শোষিত হচ্ছে। এতে বাজারে কিছু পণ্য পাওয়া গেলেও সেগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তার ভাষায়, এতে ব্যবস্থা সচল থাকলেও পুরো খরচটা বহন করতে হয় জনসাধারণকে। পরে সরকার নগদ সহায়তা ও ভর্তুকি দিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করে। এই ব্যবস্থা হলো টিকে থাকার একটি ব্যয়বহুল উপায়, তবে এতে অর্থনীতি পুরোপুরি ধসে পড়ে না। বর্তমানে ইরানে মাসিক ন্যূনতম মজুরি $১০০-এরও কম। সরকার নগদ ভাতা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য ইলেকট্রনিক কুপন দিলেও সেগুলোর মূল্য অত্যন্ত সীমিত। শুধু তাই নয়, ক্ষতি হচ্ছে ইরানের বিদ্যুৎ, জ্বালানি ও অন্যান্য অবকাঠামোরও। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, চলতি মাসে আমেরিকার বোমা হামলায় ১২টি সেতু ও ২টি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ক্ষতি হয়েছে প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতারও। তারপরও বিদ্যুৎ বাঁচাতে উৎপাদন শিল্পে সপ্তাহে ৩ দিনের পরিবর্তে ২ দিন খোলা রাখা হয়েছে, যেটা সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তবু বেড়েই চলেছে দারিদ্র্য। ইরানের রাষ্ট্রীয় পেনশন তহবিল সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান সাবা পেনশন স্ট্র্যাটেজিস ইনস্টিটিউটের ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫ বছর আগে যেখানে মাত্র ৩০% মানুষ দারিদ্র্য সীমার নিচে ছিল, চলতি বছরে তা বেড়ে গেছে ৪৫%। এখন এই হার আরও বাড়ছে। জার্মানির ফিলিপস ইউনিভার্সিটেট মারবুর্গের মধ্যপ্রাচ্য অর্থনীতি বিষয়ক অধ্যাপক মোহাম্মদ রেজা ফারজানিগান বলেছেন, ইরানের সবচেয়ে বড় অভ্যন্তরীণ সমস্যা হলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তার মতে, এই দুর্নীতি উৎপাদনশীলতা কমায়, প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে এবং দক্ষতার বদলে রাজনৈতিক সম্পর্ককে পুরস্কৃত করে। তিনি বলেছেন, তেল বিক্রির আয় সরকারের অনেক দুর্বলতাকে আড়াল করেছে, পিছিয়ে দিয়েছে সংস্কারের প্রয়োজনীয়তা, কিন্তু একই সঙ্গে এটি দেশের উপর তৈরি করেছে অতিরিক্ত নির্ভরতা, দুর্বল করেছে বেসরকারি খাত, কমিয়ে দিয়েছে উদ্ভাবন ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের আগ্রহ। তবে সেখানেও আছে সংকট। যুদ্ধ বিধ্বস্ত দেশটি শিকার হয়েছে প্রতারণার। ইরানের জেনারেল ইন্সপেকশন অর্গানাইজেশনের প্রধান জাবিহুল্লাহ খোদাইয়ান দাবি করেছেন, নিষেধাজ্ঞার মধ্যে তেল বিক্রির অর্থ দেশে আনা যাদের দায়িত্ব ছিল, তাদের মধ্যে কয়েকজন বিশ্বাসঘাতকতা করেছেন। তাদের কাছে এখনও $11 বিলিয়ন রয়েছে। তাদের কেউ কেউ গ্রেপ্তার হলেও অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের মধ্যে একজন একাই আত্মসাৎ করেছেন $200 মিলিয়ন বেশি। এছাড়া আইন অনুযায়ী রপ্তানি আয়ের ৯৪ বিলিয়ন ইউরো দেশে ফেরত আনার কথা থাকলেও ২০,০০০-এর বেশি রপ্তানিকারক এখনও তা করেননি। এদের মধ্যে ২২৫ জনের প্রত্যেকেরই ৫ কোটি ইউরোর বেশি বৈদেশিক মুদ্রা দেশে ফেরানোর বাধ্যবাধকতা রয়েছে।
সংকট তাড়া করছে মধ্যবিত্তকেও। হাদি কাহালজাদেহ জানান, ইরানের সামাজিক কাঠামো আমূল বদলে দিয়েছে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা। তার মতে 2011 সালে মধ্যবিত্ত ছিল সংখ্যাগরিষ্ঠ, এখন তারা সংখ্যালঘু। অন্যদিকে মোট জনসংখ্যার প্রায় 70% এখন দরিদ্র ও দারিদ্র্যের ঝুঁকিতে। এই বাস্তবতার ফলে তেহরান সহ দেশের বিভিন্ন শহর ও গ্রামে অনেক পরিবার খাদ্য তালিকা থেকে মাংস ও দুগ্ধজাত খাবার বাদ দিতে বাধ্য হচ্ছে। চিকিৎসা পিছিয়ে যাচ্ছে, বাড়ি ভাড়া সময় মতো দেওয়া যাচ্ছে না, এমনকি মাসের শুরুতেই শেষ হয়ে যাচ্ছে অনেকের বেতন। কাহালজাদেহ বলেন, ভবিষ্যতে মূল্যস্ফীতি কমে গেলেও বা অর্থনৈতিক প্রবৃদ্ধি ফিরলেও এই ক্ষতি সহসা পূরণ হবে না। পরিবারগুলো যখন সঞ্চয়, সম্পদ, স্বাস্থ্য, শিক্ষার সুযোগ এবং মধ্যবিত্তের নিরাপত্তা বোধ হারায়, তখন সেগুলো পুনর্গঠন করতে বহু বছর লেগে যায়। কিন্তু এমন সংকট সমাধানের উপায় কি? এক কথায় কূটনৈতিক সমাধান। তেহরানও এখন সেটাই চাইছে। তারা ওয়াশিংটনের মধ্যস্থতাকারীদের সাথে জোর আলোচনা চালাচ্ছে। আর তার মধ্যে এখন সরাসরি সামরিক সংঘাত অনেকটাই কমেওছে। তবে উত্তেজনা এখন লোহিত সাগর, কাস্পিয়ান সাগর এবং হরমুজ প্রণালীতেও ছড়িয়ে পড়েছে। অধ্যাপক ফারজান এগান মনে করেন, নিষেধাজ্ঞা ও যুদ্ধের ঝুঁকি বহাল থাকলে শুধু অভ্যন্তরীণ অর্থনৈতিক সংস্কার দিয়ে টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। তার ভাষায়, রাজনৈতিক ব্যবস্থা টিকে গেলেও অর্থনীতি দীর্ঘদিন অসুস্থই থেকে যেতে পারে। চীন, রাশিয়া বা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সাময়িক স্বস্তি দিলেও তা আন্তর্জাতিক সম্পর্কের কোনো বিকল্প হতে পারে না। তিনি বলেন, ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতি হলো কূটনীতির মাধ্যমে ভূ রাজনৈতিক ঝুঁকি কমানো। স্থিতিশীল পরিবেশ ছাড়া ইরানের অর্থনীতি হয়তো টিকে থাকবে, কিন্তু প্রকৃত সমৃদ্ধি সম্ভব না।